সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রাই সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সংকট, সংস্কার ও মত দ্বিমতের রাজনীতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগত। হাবিবুর রহমান হাবিব, নির্বাচনের রোডম্যাপ এখন পর্যন্ত স্পষ্ট হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দর্শকরা দেখতে পাচ্ছেন, সকলেই দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে একটা মেরুকরণ অনেকটাই চোখে পড়ছে। বিএনপি, আপনারা যখন আছেন, এনসিপি, জামাত সবাই চেষ্টা করছে একটা বলয় তৈরির জন্য। কি পরিস্থিতি চলছে আসলে? সামনে কি নির্বাচনী একমাত্র টার্গেট এখন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টিএন নিউজের সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আমার সহ আলোচক তাহসিন ভাইকে শুভেচ্ছা। আসলে আমার বক্তব্য খুব স্পষ্ট। সেটা হলো এই, আমরা যারা বিগত দিন আন্দোলন করেছিলাম বিগত ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে, দিন শেষে আমাদের ভিতরে ঐক্যমত থাকতে হবে। ঐক্যমত যদি আমাদের মধ্যে না থাকে, আবার যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের ষড়যন্ত্রের শিকার আমরা হতে পারি। তাই এখনও যেমন গত পরশু দিন আপনাদের নিউজে বলেননি ভারত পাকিস্তান দ্বন্দ্ব, বলছেন? বলেন না, কালি ঘটনা ঘটছে। তো আমার মনে হয় যে আমাদের এই যদি রাজনৈতিক দল ঐক্য না থাকে, যে কোনো একটা ধরনের ঘটনা, দুর্ঘটনার শিকার আমরা হতে পারি। কারণ স্পষ্ট বক্তব্য আমার যে ভারত একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, বড় একটা রাষ্ট্র, সে বিগত সরকারের পতনকে নিজের পতন হিসাবে মনে করেছে, যে তাদের পতন হয়েছে। কিন্তু এটা মোটেই উচিত না। এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। বর্ধিত সরকারের প্রধানমন্ত্রীকে ভারতে জায়গা দিয়েছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে টেলিকনফারেন্সে কথা বলছে, এবং ভারত এ পর্যন্ত আমাদের বর্তমান সরকারকে সহায়তা করার মতো একটা কাজও দেখাতে পারেনি, সহায়তা করেছে। বরং সরকার যেন বিপাকে পড়ে। আমাদের সরকার প্রধান বা আমাদের প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সেই সাধারণ পরিষদের মিটিং গেলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রনায়করা, রাষ্ট্রপতিরা বা রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রধান উপদেষ্টা দেখা করার জন্য লাইন ধরেছে, আগ্রহ প্রকাশ করেছে। আর ভালো সেখানে আমাদের সাথে কোনো কথাই বলল না। এই জন্য আমি মনে করি তারা একটা এখনও গভীর ষড়যন্ত্রের মধ্যে এখন আছে। এই জন্য আমাদের মধ্যে কোনোভাবেই কোনো কারণেই অনৈক্য সৃষ্টি না হোক, এটা আমি চাই। এবার আপনি আসেন, সংকট যেখানে আছে, সংস্কার সেখানে আছে, সমাধানও সেখানে আছে। সংকট থাকলে তো সমাধানের রাস্তা আসবে। তো আমি মনে করি যেটুকু সংকট সৃষ্টি হচ্ছে, নির্বাচন সবাই চায়, এনসিপিও চায়, জামাতও চায়, আমরাও চাই। চাওয়ার মধ্যে এনসিপি চায় যে একটা পরিপূর্ণ সংস্কার হওয়ার পরে হোক, সম্পূর্ণ বিচার হওয়ার পরে হোক। বিচারের ক্ষেত্রে আমাদের অনীহা নেই, সংস্কারের ক্ষেত্রে আমাদের অনীহা নেই। সংস্কার তো আমরা, কিন্তু আপনারা সম্পূর্ণটা চান না। সম্পূর্ণ সংস্কার তো একটা হলো আপনার চলমান পদ্ধতি, সামনে আসবে, সেটা সেই সংস্কার চলতে। সংস্কার তো এমন না যে শেষ হয়ে গেলে এই জায়গায়, তা তো না। যেমন আমাদের এই দেশে আজকে জামাত ইসলাম যে কথা বলেছে, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না বলেছেন না, এটা আমরা 2022 সালে বলেছি। আমাদের 31 দফা যেটা ছিল, 31 দফা সরকারের কাছে দাবি না এটা। আমরা যদি দেশের মানুষের সহায়তা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাই, তখন আমরা এইগুলি বাস্তবায়ন করব। তার মানে প্রথম কথা ছিল, ভোট টোট এগুলো তো আসেই, এর ভিতরে ছিল যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু এবার তো কিছুটা আপনারা চেঞ্জ করেছেন না? কিছুটা চেঞ্জ করেছেন, পরপর দুবার এবং এরপর গ্যাপ দিয়ে আরো একবার হতে পারে। সেটা তো তখন তো ওইটুকুই ছিল, তখন তো নতুন আসেনি কিছু। আচ্ছা, এটা পৃথিবীর অনেক দেশই আছে, দুইবার পরপর গ্যাপ দিয়ে আবার আসে। যখনই পরপর হয়ে যায় লাগাতার, যেমন বিগত সরকার ছিল, তখন সে স্বৈরাচার হয়ে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়। কিন্তু যদি গ্যাপ হয়ে যায় তখন শীত পড়ে। এবং দেখেন, তখন থেকে চিন্তা আমরা করি নাই, এবং তখন আমরা ভাবি নাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা মনে করি তার বয়স 60-এর কোটায় কাছাকাছি, হয়তো আল্লাহ হাতে বাঁচিয়ে যদি রাখেন, দেশের মানুষের সমর্থন দেয়, সে যদি মানুষের আশা মানে সমর্থন পেতে পারে, তাহলে তার তো 3-4বার হওয়ার মতো সুযোগ আছে। কিন্তু আমরা কিন্তু তখন ওনার নেতৃত্বেই কিন্তু আমরা বলেছি না, 2বারের বেশি হতে পারবে না। এবং আমরা মনে করেছিলাম
যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে যদি চলে যায়, একটা নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে। আমরা এটা জেনে শুনে বুঝেই কিন্তু আমরা বলেছি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। এখন যেটা আছে রাষ্ট্রপতির কোনো কিছু করার নাই। একটা কাজে করে শপথ পড়ায়, প্রধানমন্ত্রী শপথ পড়ান, আর যেগুলো কাজ আছে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করেন। যেমন মার্কশিট যেটা জীবন বিজ্ঞান, সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই করেন। আবার হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা প্রধান বিচারপতি বা বিচার নিয়োগের ক্ষেত্রে সেটা পরামর্শ মোতাবেক করে, হয়তো লেখা আছে যে বিচারপতি শপথ পড়ান। আমরা ওই জিনিসটা আমরা প্রথমেই আমরা ওই জিনিসটা আঘাত এনেছিলাম। আমাদের একটু আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন কথা বলেছিলাম, যেটা যখন আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ সাল ক্ষমতা তখন সুপ্রিম জুডিশিয়াল মাধ্যমে আপনার উচ্চ আদালত বিচারক নিয়োগ হতো না। শহীদ আসলে জিয়াউর রহমান কিন্তু এসে প্রথম সুপ্রিম জুডিশিয়াল মাধ্যমে আপনারা বিচারপতি নিয়োগের ব্যবস্থা করেছিলেন, যেটা নিয়ে লাগলো হলো এর সাথে আপনার যে বিগত প্রধান অর্থাৎ মূল যে সংস্কারগুলো সেগুলো আপনারা শুরু থেকে চেয়ে এসেছেন। এবং এখানে আরেকটা জিনিস, কোনো কারোর পক্ষেই ফ্যাসিস্ট হওয়া সম্ভব না যদি নির্বাচনকারীর সময় একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা যায়, তাহলে এমপি থেকে যারা নির্বাচন করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন যেটা ছিল যে এই যে বলয় তৈরি যেগুলো হচ্ছে, কোনো সুযোগ নেই। আপনারা ছোট ছোট দলগুলোর কাছে যাচ্ছেন, তাদের সাথে একটা আমরা সবাই আমরা করতেছি। এখন যে জিনিসটা বলে জামাত ইসলাম কালকে যে জিনিসটা প্রকাশ্যে ঘোষণা করলো, এটা আমি মনে করি এনসিপি বলতে পারে, বুঝে বলুক আর না বুঝে বলতো, জামাত যখন বলে এটা তখন এটা কিন্তু আপনাকে মিন করেছে তারা। এখন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলে হবেটাকে আগে যদি হয়, এখানে এনসিপির নতুন দল এখন রেজিস্ট্রেশন হয়নি, তারা ওই ইউনিয়ন পর্যায়ে তাদের সংগঠন দান করে সেখান থেকে মানে মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, তারপরে মেয়র হওয়া, কাউন্সিল হওয়া খুব কঠিন, দুষ্কর। আরও ছোটোখাটো দলগুলি তাদেরও কিন্তু দুষ্কর, কিন্তু জামাতের আসন পাওয়ার সম্ভাবনা আছে, অস্বীকার কোনো উপায় নেই। আমি বলি শেষ করি। আচ্ছা, কিন্তু জামাতের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ দলীয় প্রতীক এখন নাই। আওয়ামী লীগের অনেক লোক আছে যারা আওয়ামী লীগ দূর থেকে সমর্থন করে, তাদের খাতায় নাম নেই। আওয়ামী লীগের হয়ে নির্বাচন কেউ করতে চাবে এরকম বহু লোক পাওয়া যায়। ইউনিয়ন কাল নির্বাচন তখন হবে, বহু লোক আপনি পাবেন। আওয়ামী লীগ খাতায় নাম নেই, স্বতন্ত্র প্রার্থীদের যে কোনো একটা কলেজের শিক্ষক দাঁড়িয়ে যেতে পারে, একটা সাবেক হাই স্কুলের শিক্ষক দাঁড়িয়ে যেতে পারে। তখন ওই যে আওয়ামী লীগ তখন খুঁজে বের করবে যে এইটা বিএনপি, ওইটা জামাত, এটা এনসিপি, ওইটা অন্য পার্টি, এইটা কেউ না, এইটাই আমার। তখন তাদের টাকা পয়সা সমর্থন নিয়ে আওয়ামী লীগের পালিয়েছে কিছু, সব লোককে পালিয়ে গেছে, তারা তো ভোট কেন্দ্রে যাবে, সবাইকে তো বাধা দিতে পারবেন না। আর যখন নির্বাচন হবে তখন কিন্তু আপনি মিছিলে আক্রমণ করতে পারবেন না। অর্থাৎ এই দুটি কারণেই আওয়ামী লীগের ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যায় এবং এনসিপি প্রস্তুত নয় বলে আপনারা চাচ্ছেন না যে এখন আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন। আমি স্থানীয় নির্বাচন তারা কিন্তু, এবং আওয়ামী লীগ পুনর্বাসন সুযোগ, এবং ধরেন ৪,৫০০ উপর ইউনিয়ন আছে, এখন যদি ১,০০০ ইউনিয়ন চেয়ারম্যান তারা হয়ে যায়, কথার দ্বারা বলতেছে, আবার যে ২-৪ হাজার যদি আপনার মেম্বার হয়ে যায়, তাহলে এই মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি হয়ে যাবে। তখন যখন দেখুন একটা আওয়ামী লীগের পক্ষে, এরা তো ভোট তো আওয়ামী লীগের ভোট নিয়ে এরা হবে, আওয়ামী লীগের টাকা নিয়েই ওরা হবে, তখন তাদের পক্ষে যখন একটা মানববন্ধন করবে, একটা মিছিল, তখন কি আমরা বেকারটা পড়বো না? এই জন্য মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনটা আগে হলে আওয়ামী লীগের আপনার কাছে আওয়ামী লীগের কি এই পরিমাণ সমর্থন আছে, যেমনটি হাবিব ভাই বলছিলেন যে ৪,৫০০-এর মধ্যে ১,০০০ বা ২,০০০ তারা পেয়ে গেল, বা এরকম একটা আশঙ্কা আপনারাও দেখতে পাচ্ছেন কিনা যে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের এতটা এখনো সমর্থন আছে বা দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আমাকে যারা দেখছেন, এবং আমার খুবই সম্মানের বিজ্ঞ একজন আলোচক আমার সাথে আছেন হাবিব ভাই। আমি হাবিব ভাইকে অনেক আগে থেকে দেখি, ইনফ্যাক্ট উনি খুব গুছিয়ে কথা বলেন। দেখুন, আমার কাছে যেটা মনে হলো আর কি, যে হাবিব ভাই যে ইকুয়েশনটা দিচ্ছিলেন, এই ইকুয়েশন থেকে হাবিব ভাই নিজেকে বাইরে রেখেছেন, এই জন্য আওয়ামী লীগ আসলে এত এগিয়ে গেছে, এত বেশি বিএনপিকে বাদ দিয়ে। বিএনপির যে পরিমাণ জনসমর্থন আছে, বিএনপি যদি মানে এই নির্বাচনটাকে, স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি পজিটিভলি ডিল করতে চায়, সেখানে যদি জামাত ইসলামের অবস্থান থাকে এবং নতুন দল হিসেবে এনসিপি অ্যান্ড আদার যে পার্টিসগুলো আছে, ছোটো ছোটো অনেকগুলো ক্লাস্টার আছে, এই পার্টিগুলো যদি জোরালোভাবে এই নির্বাচনে থাকে, আসলে আওয়ামী লীগের ভোট আছে, ভোট নেই তা না। এখন এই পার্সেন্টেজটা নিয়ে তো আসলে ডিবেট আছে, যেমন অনেকে বলে 30% ভোট আছে, আসলে 30% ভোট এটা আমরা ফিল করি না যে এত বেশি ভোট আছে। কতটা ফিল করেন? না, আমাদের কাছে মনে হয় যে ইটস অবভিয়াসলি বিলো দেন 20-15, এটা এরকম হবে। এটা কেমন দেখেন, একটা দল, এই দলটা তো মানে 16 বছর কিন্তু ক্ষমতায় ছিল, এবং আপনি যদি একটু ডটগুলো কানেক্ট করেন, ইট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড
যে এই 16 বছর ক্ষমতায় থাকলে যেটা হয় যে এই দল দিয়ে অনেকেই বেনিফিশিয়ারি হয়। মানে খেয়াল করলে আপনি একটু দেখবেন 16 বছর ধরে কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী এটা দিয়ে বেনিফিটেড হয়েছে। তাহলে একটা এত বড় দল ক্ষমতায় ছিল, ডেফিনেটলি বেনিফিশিয়ারি গ্রুপটাও তো ছোট হবে না, অবশ্যই এটা নিঃসন্দেহে বড় হবে। তবে আমি যদি একেবারে অ্যাকচুয়াল ফ্যাক্ট আপনাকে বলি, আমরা এটা হাবিব ভাইরা আরও ভালো জানবেন, আমরা যারা একেবারে লোকাল পর্যন্ত আমরা গিয়েছি, মানুষের দরজায় আমরা যারা আমাদের যে কর্মসূচিগুলো নিয়ে আমরা যখন তাদের কাছে বলতে গিয়েছি, আমরা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের পরিচয় দিতেও এখন কিন্তু লোকালের লোকজন হীনমন্যতা বোধ করছেন। কারণ তারা জানেন যে এই লোকাল লোকজনগুলো সফট আওয়ামী লীগের হিসাবে ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, তারা জানেন যে তারা আসলে কি ধরনের নেককারজনক ঘটনা কিছুদিন আগেও ঘটিয়েছেন। তারা জানেন দেবে কারা তাহলে? আপনি যে 15% ধরলাম, 15% বা 20%, আমি তো আপনাকে ওই ইকুয়েশনটাই দিলাম যে এইখানে কিছু স্ট্যাটিক ভোটার সবসময় থাকবে, এটা মানে অস্বাভাবিক না। বাট আপনি যখন পার্সেন্টেজে যখন এটাকে দেখবেন, যখন এটা 10% হবে, তো এটা তো আসলে খুবই লো ফিগার। 10% তো আসলে আপনার রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত, আপনার ডিসিশন তো তারা মেক করে দিতে পারবে না। কাজেই এই ফেয়ারটা আমাদের নেই। আমার কাছে মনে হয়েছে যে হাবিব ভাই যে ইকুয়েশনটা দিয়েছেন, এই ইকুয়েশনে যদি, যেমন হাবিব ভাই যে ইকুয়েশনটা করছেন সেটা জামাত এবং এনসিপিকে সামনে রেখে ইকুয়েশনটা করেছেন। যখন এখানে বিএনপির প্রেজেন্স আসবে, যখন এখানে আদার পার্টিসগুলোর প্রেজেন্স আসবে, তখন এইখানে আওয়ামী লীগ আরও বেশি রেলেভেন্ট হবে। এটা রেলেভেন্ট হইতেই হবে, কারণ এখানে আমরা জানি যে বিএনপির 16 বছরের সংগ্রাম আছে, আমরা জানি যে জামাত ইসলামের বড় সংগ্রাম আছে, স্পেশালি এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এনসিপি এই ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। এত বড় 3টা উইং যখন সাধারণ মানুষের দরগড়ায় গিয়ে যখন বলবে বা ভোট এক্সপেক্ট করবে, তখন খুব স্বাভাবিকভাবেই আসলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যে বলয়ের প্রশ্নটা করছিলাম, যে এখন যেটি দেখা যাচ্ছে, আপনারাও যাচ্ছেন বিভিন্ন দলের কাছে এবং বিএনপি স্বাভাবিকভাবেই তার মিত্রদের সাথে, সেই সাথে সাথে ছোট ছোট আরও কিছু দলের সাথেও তারা একটা বলয় তৈরি করছে। আমি প্রশ্ন করছিলাম যে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিনা। আপনার কাছে একই প্রশ্ন থাকবে, সেটা কি নির্বাচনকে কেন্দ্র করে? তাহলে সেখানে আরেকটি সম্পূরক প্রশ্ন, যে অভ্যুত্থানটি হলো, যে গণ অভ্যুত্থানটি হলো, সেই গণ অভ্যুত্থানে জনগণের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, সেটি এখন যদি নির্বাচনকে কেন্দ্র করে সেটি হয়ে থাকে, তাহলে সংস্কারের অবস্থানটা আসলে কি হতে? আচ্ছা, এখানে আমাদের খুব পরিষ্কার অবস্থান কিন্তু আছে। আমরা দলগতভাবে আমাদের খুব পরিষ্কার অবস্থানটা আমরা সবসময় জানিয়েছি। দেখুন, এনসিপি 3টা একেবারে কোর বিষয়কে কেন্দ্র করে হচ্ছে তাদের কর্মসূচিগুলো ডিজাইন করেছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে বলছে। প্রথমত হচ্ছে আপনার সংস্কার, যে মৌলিক সংস্কারের উপর আমরা দাঁড়াতে চেয়েছি, এটি আমরা এখনো বলছি, এটি প্রথম চয়েস, এটি আমাদের প্রথম চয়েস, নিঃসন্দেহে প্রথম চয়েস। কারণ আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের তো প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ কখনো এটা চায়নি যে আমরা সেই ওই প্রচলিত যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আবারও এসে পড়ি। সাধারণ মানুষ এটা এক্সপেক্ট করে না যে যেই কনস্টিটিউশনাল মানে জটিলতা ছিল, এই জটিলতাটা এখন পর্যন্ত এই কনস্টিটিউশনাল জটিলতা থেকে যাক। মানুষ এটা চায় না যে নির্বাচন কমিশন, যে 22 সালের আইনে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ফাংশন করছে, এই ফাংশনাল যে ক্যাপাসিটি আমরা এখন আরপিও সংশোধনী হতে দেখিনি, আমরা এখন নির্বাচন কমিশনের যে সিলেকশন প্রসেস, এই প্রসেসে পরিবর্তন আসতে দেখিনি। কাজেই এই ধরনের পরিবর্তন না হওয়া অবস্থায় যদি আমরা নির্বাচন কেন্দ্রিক আমরা যাই, আমাদের কাছে মনে হবে যে আমরা এই 2000 মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। সেটা সব নির্বাচন, জাতীয় নির্বাচন হোক বা সকল নির্বাচনের ক্ষেত্রে। আমি এখানে একটু বলছি, আমি একটু গ্র্যাজুয়ালি আগাই। কাজেই আমরা প্রথমত বলেছি যে সংস্কারকে হতে হবে, সংস্কারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলমান থাকতে হবে এবং একটা মৌলিক সংস্কার নিশ্চিত হওয়ার পরই কেবল আমাদেরকে ইলেকশনে যেতে হবে। এখন আমরা আবার দেখেন, টেকনিক্যালি আমরা একটা ফাংশনাল জায়গা থেকে আমরা এটাকে বিচার করতে চেয়েছি। আমরা আবার পাশাপাশি বলেছি যে নির্বাচন কমিশনের যে সংস্কারটা আমরা চেয়েছি, সেটি কি বিদ্যমান যে 22 সালের আইন, সেই 22 সালের আইন থেকে বেরিয়ে এসে স্বচ্ছ একটা পদ্ধতিতে ইলেকশন কমিশন মানে এটাকে মানে আপনার এটা যে তৈরি হবে, সেটা ওই প্রসেস থেকে তৈরি হতে হবে। তারপর আমরা বলেছি যে ওকে, যখন ইলেকশন কমিশন ফাংশনাল একটা জায়গায় যাবে, তখন তাদের লিটমাস টেস্ট হিসেবে আমরা বলেছি যে তারা যেন স্থানীয় সরকারটা করে। স্থানীয় সরকার করলে যেটা হবে, জাতীয় নির্বাচন কিন্তু বড় ফাংশন, আপনি জানেন যে এটা দিয়ে একটা রাষ্ট্রের হচ্ছে একেবারে ভাগ্য নির্ধারণ হয়। কাজেই আমরা বলেছি যে স্থানীয় সরকার যদি সেই প্রসেসটার মধ্যে দিয়ে আসে, নির্বাচন কমিশনের একটা টেস্ট কেস এখানে হবে। দেখেন, স্থানীয় সরকার বেসড অন, কিন্তু আমরা যদি বলি স্থানীয় সরকার মন্ত্রণালয় বেসিক্যালি এটাকে এক্সিকিউট করায়, বাট স্থানীয় সরকার এটা এককভাবে করে না। এখানে রাষ্ট্রের সকল যে উইং আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে নির্বাচন কমিশন, সকলকে সাথে নিয়ে কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করে। কাজে আমরা এটি বলেছি। এবং সব কিছুর ঊর্ধ্বে আমরা আরেকটি দাবি আমরা সবসময় বলেছি যে দেখেন, বাংলাদেশে যেই গণহত্যা সংগঠিত হয়েছে, বাংলাদেশে যেই জুলুম নির্যাতন, বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দলই তো এই নির্যাতনে শিকার হয়েছেন।
হাবিব ভাইরা আজকে এখানে বসে আছেন, তারা রাতের পর রাত বাসায় থাকতে পারেননি। তাদের দলের নেতাকর্মীদেরকে ক্রস ফায়ার করা হয়েছে, জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে ক্রস ফায়ার করা হয়েছে। আর বাকিটা আমরা যে 5ই আগস্ট আমরা যে গণঅভ্যুত্থানটা দেখেছি, তার আগে জুলাই আগস্টের যে পুরো রেভলিউশনের যদি দিকে তাকাই আমরা, সাধারণ শিক্ষার্থী, নারীদের থেকে শুরু করে কাউকেই তো তারা ছাড় দেয়নি। এই গণহত্যার বিচার, এই ট্রায়াল ইনশিওর হয়েই হচ্ছে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। কখনোই এই যে এখনো যে পথে যে রক্তের দাগ, এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে আমরা নির্বাচনে যেতে চাই না। আমরা স্পষ্টভাবে এই কথাটা বলেছি যে ট্রায়াল হতে হবে, এবং এই ট্রায়ালের প্রসেস হিসেবে আমরা কি বলেছি, আমরা বলেছি যে কোনো মূল্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রশ্নকে আমাদেরকে ডিল করতে হবে। আমরা কি আসলে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দিতে চাই? আমরা কি এটা দেখতে চাই যে আগামী নির্বাচনে সেই নৌকা প্রতীক থাকবে? আমরা কি এটা দেখতে চাই যে একটা দল, যে দল কিছুদিন আগেই একেবারে মানে মানুষের রক্ত ঝরিয়েছে, সেই দল এখন পর্যন্ত বাংলাদেশে, আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা প্রথমত তো একটা রাজনৈতিক দল হিসেবে ডিল করতে চাই না, এটা আমরা বলছি না, এখন সাধারণ মানুষ বলছে এই কথাটা। যেই সংগঠনটি এভাবে করে গণহত্যা করতে পারে, আমরা সেই সংগঠনকে শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন হিসাবে আমরা আখ্যা দিতে চাই। এখন সাংবিধানিকভাবে অনেকগুলো প্রক্রিয়া আছে, বিচারিক অনেকগুলো প্রক্রিয়া আছে, তাদের নিবন্ধন বাতিলের অনেকগুলো সিস্টেম আছে। এই সবগুলো সিস্টেম অ্যাপ্লাই করে আওয়ামী লীগের প্রশ্নে ডিল করেই কেবল রাষ্ট্রকে নির্বাচনের দিকে এগোতে হবে। আপনারা সংস্কারকে প্রধান, আপনাদের সামনে রাখছেন যে সংস্কারটা প্রধান এবং বিচারটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আপনাদের এই দুটি প্রশ্নে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা খুব সফটলি বলছে যে আমরাও এগুলো চাই, আর আমরা এগুলোই চাই, তার মধ্যে তো অনেক তফাৎ আছে। আপনাদের এই দুটি প্রশ্নে তো এই রাজনৈতিক দলগুলোকে সেভাবে পাশে পাচ্ছেন না, এটা তো কিছুটা স্পষ্ট। সেক্ষেত্রে এই গণ অভ্যুত্থান আপনারা যারা করেছেন তাদের কি করণীয় নিশ্চয়ই জানবো। হাবিব ভাইয়ের কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আপনারা এই বিষয়টি স্পষ্টভাবে কেন বলেন না, বিচার প্রশ্নে কেন আপনারা স্পষ্টতা করেন না, যে না, যেমনটি তাহসিন রিয়াজ বলছিলেন যে তারা স্পষ্টভাবে এগুলোকে চায় অত্যন্ত গুরুত্ব দিয়ে, কিন্তু বিএনপি যখন বলে তখন বিএনপি বলে যে আমরাও চাই, এভাবে কেন বলা হয়? আচ্ছা, বিচার বিএনপি চাবে না তো কে চাবে? এই যে দীর্ঘ 15.5 বছর আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, আমাদের অনেক নেতারা আপনি দেখবেন ওদের সন্তানের বয়স 2 বছর 3 বছরের কারণ নাই, 1 বছরও নাই, 5, 7, 8 বছর। কারণ এই মানুষগুলি তার বাড়িতে ফিরতে পারেনি, এটা বাস্তব। মোহাম্মদপুরের যতগুলি কমিটির নেতাদের যারা বাড়ি থাকেন কোথায় বাসে? মিরপুর কমিটির নেতাদের যারা বাসা কোন জায়গায়? মোহাম্মদপুরে। আবার যখন জিজ্ঞাসা করেছে আপনার ওই যে যাত্রাবাড়ির এই কমিটি তোমার থাকো কোথায়? গুলশান। আমরা বাড়িতে থাকতে পারি না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারিনি আমরা। আমাদের চৌধুরী আলম, ইলিয়াস সারি থেকে শুরু করে হুমায়ুন, তারপর জনি দিয়ে শুরু করে শত শত মানুষকে খুন করেছে। তা আমরা বিশ্বাস চাবো এটাকে। আমার ব্যক্তিগত হয়তো ধরেন আমাকে সর্বপ্রথম এই সব টকশো থেকে ধরে নিয়ে গিয়ে সাজা দিয়েছে, নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে, চিন্তা করেন। তারপরে আমাকে পাবনা শহরে আমি জেলা বিএনপির আহ্বায়ক বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদ মিছিল করতে গিয়েছে, মিছিল শেষে আমাকে মেরে ফেলার জন্য টকশোতে কথা বলি, আমার মুখ বন্ধ করে মেরে ফেলার জন্য আক্রমণ করা হয়েছিল দফায় দফায়। আল্লাহর রহমতে বেঁচে গেছে। আমি 2018 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন করতে গিয়েছিলাম, আমাকে কোপানো হলো, গুলি করা হলো, গুলি লাগলো না, এমনভাবে কোপানো হলো যে আমি হেলিকপ্টারে করে ঢাকায় এসেছি, যেটা আপনারা জানেন। রাতের বেলা ভোট কেটে নিয়ে চলে গেল। তো এই অত্যাচার নির্যাতন পৃথিবীর ইতিহাসে এত অত্যাচার নির্যাতনকে সহ্য করেছে এখানে কোনো দল করেছে কিনা আমার জানা নেই। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিল, যেটা এই সরকার প্রমাণ হয়েছে, বিএনপি তো ক্ষমতা আসেনি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যেত না, তাকে সাজা দিয়েছে, ওই স্বার্থে ঘরে তাকে রেখেছে। আমাদের নেতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান দলের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটার পর একটা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে, এখন পর্যন্ত দেশে আসতে পারেনি। আরাফাত রহমান কোকো মায়ের দুর্দশা দেখে যখন আপনার বাড়িঘরের সমস্ত ইটের গাড়ি, বালির ট্রাক দিয়ে আটকাল, মায়ের সন্তান তো অসুস্থ ছিল, আমি সরকার তাকে নির্দয়ভাবে পিটিয়েছিল, মারা গেলেন। কি নিষ্ঠুর আচরণ! তারেক রহমান তার ছোট ভাইকে দেখতে পারেনি। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, যদি একটু এই অংশটা শেষ করি। হ্যাঁ, দেখতে পারেনি। এই নিদারুণ এত অত্যাচার সহ্য করার পর আমরা বিচার চাবো না? আমরা বিচার অবশ্যই করব, এবং আমরা সংস্কার, যে সংস্কার হলো চলমান পদ্ধতি, সংস্কার আমরা করব, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর নির্বাচনের আগেই যে করতে হবে আপনাদের সেরকম কোনো, এবার এই বিচারের কথা আমি বলি, এই বিচার ধরেন আমাদের বিচার কথা বাদ দেন, আমাদেরগুলি বাদ দেন। এই যে প্রায় 1 থেকে 2,000 মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা সব,
এই বিচারের একটা হত্যা মামলা যত তাড়াতাড়ি আপনি করেন না কেন, আওয়ামী লীগ 15 আগস্টের ঘটনার বিচারও কিন্তু করেছে ক্ষমতা 2 বার এসে অনেকদিন ধরে। আপনারা চাচ্ছেন নির্বাচিত সরকার সেটি করুক? নির্বাচিত সরকার কথা বলতেছি না, আমি বলতেছি যে এইটা বিচার কার্য ফাঁসি দেওয়া পর্যন্ত মিনিমাম আগে লাগতো 15 থেকে 20 বছর, তাড়াতাড়ি করলে 10 বছর লাগবে। এতগুলি হতো 10 বছর পর আপনি নির্বাচন করবেন, এটা হবে তাই? এতদিন পর নির্বাচন যদি হতে যায়, আর যেটা আমি বলতে যে যেটা বললাম তার ওই কথার সাথে আমি একমত। সেটা কোনটা? এই প্রশাসন এখন যারা আছে, প্রশাসন কারা? এই প্রশাসন সব আওয়ামী লীগ ম্যাক্সিমাম। এই প্রশাসন কবে আমরা শেষ করে বিদায় করতে পারবো, তারপরে আমরা নতুন লোক নিয়োগ দেবো, তারপরে সুদাবাদা ফিরতে হবে। অর্থাৎ যতদিন যাবে আওয়ামী লীগ দল হিসাবে আমি মনে করি একটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র হতেই থাকবে, যে কোনো ধরনের দর্শক আছেন। জি, একজন দর্শক আছেন। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করবেন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলবেন। আমি আমার ওই সন্তানতুল্য ছাত্রটিকে প্রশ্ন করতে চাই যে এই সংস্কার করে চিৎকার করতে গিয়ে আমরা বিলম্বিত নির্বাচন করলাম, কিন্তু আমি যদি এখন ওনাকে প্রশ্ন করি যে আগামী 6 মাস অর্থাৎ ডিসেম্বরেও যদি ভোট হয়, তাহলে কি বাংলাদেশে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এনসিপির আছে? গ্রাম বাংলায় আপনারা তাকিয়ে দেখুন, বিভিন্ন উপজেলায় তাকিয়ে দেখুন, তাহলে যারা ছোট ছোট কমিটি আছে সেখানে 10 জন 15 জনের একটা টিম আছে, যাদেরকে আবার প্রশাসন গুরুত্ব দিচ্ছে খুব কঠিন ভাবে। এই প্রশাসন ব্যবহার করে 6-8 মাসে তারা কি এই দেশবাসীকে দখল করে ক্ষমতায় যেতে পারবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহসিন রিয়াজ। বিরতির আগে একজন দর্শক ছিলেন দিনাজপুর থেকে রবিউল গনি, তিনি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমি কি প্রশ্নটি আরেকবার করব? ঠিক আছে, আমি প্রশ্নটি খুবই পরিষ্কার। দিনাজপুর থেকে রবিউল নামের যিনি প্রশ্নটি করেছেন, আমি খুব শ্রদ্ধার সাথে বলি আর কি, যে তিনি যেমন করে বলছিলেন যে আমরা সংস্কার করলে আমরা আসলে কয়টা আসন পাবো। দেখেন, দুইটা কমপ্লিটলি মানে ডিফারেন্ট জিনিস। কিন্তু আমাকে মানে আমাদের এই বিজ্ঞ দর্শককে আসলে পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে হবে আগে। সংস্কারের যে দাবিটা, এই দাবিটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। সংস্কারের যে দাবিটা, এই দাবিটা এইখানে যে লক্ষাধিক ছেলেমেয়েরা যারা তাদের এই আবু সাইদের মতন 2 হাত মানে উন্মুক্ত করে দিয়ে তাদের বুককে পেতে দিয়েছিল শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এই সংস্কারের প্রশ্নটা তাদের সাথে কানেক্টেড। সংস্কারের প্রশ্নটা কিন্তু ওই যে মুগ্ধ যেভাবে করে পানি লাগবে বলেছিল, ওই আবেগের সাথে কানেক্টেড। সংস্কার শব্দটা এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে কানেক্টেড। কাজেই সংস্কারের সাথে নির্বাচন বা আসন, এটা আসলে এটার কোনো কানেক্টিভিটি নাই। আমি যদি একটা আসনও না পাই, আপনার কথার প্রসঙ্গে যদি আমি ধরেও নেই আমি একটা আসনও না পাই, তারপরও আমি এই সংস্কার থেকে বের হতে পারবো না। কারণ এই সংস্কারের সাথে আমার কমিটমেন্ট আছে। যেই সাধারণ মানুষ, যেই ছাত্রছাত্রীরা তাদের রক্ত বিলিয়েছে, ঝরিয়েছে, যেই সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ঘাম ঝরিয়েছে রাজপথে, তারা এই নতুন বাংলাদেশের জন্য এই ঘাম ঝরিয়েছে। আমার আসনে যাওয়া না যাওয়া, আমার সরকারে যাওয়া না যাওয়া, আমার নির্বাচনে জেতা না জেতা, আমি বাংলাদেশে অনেক বড় নেতা হয়ে উঠলাম কি উঠলাম না, এটার সাথে আমার সংস্কারের দাবি করা না করার কোনো সম্পৃক্ততা নাই। আমি যদি কোনোদিন নির্বাচন নাও করি, আমি যদি কোনোদিন কোনো দল নাও করি, এই আন্দোলনের একটা শক্তি হিসাবে আমি সারাটা জীবনই প্রত্যাশা করব, আমি সবসময় এই আওয়াজটা আমি উত্থাপন করব যে বাংলাদেশে মৌলিক সংস্কার প্রয়োজন। কাজেই উনি যেমনভাবে কানেক্ট করেছেন, আমরা আসলে ব্যাপারটাকে এভাবে দেখি না। আর যদি আসনের প্রসঙ্গ হয়, তাহলে আমি তাকে শুধুমাত্র একটা জবাবই দিতে চাই যে দেখুন, সারা বাংলাদেশের মানুষ নতুনদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। আমরা এটাকে ইউথ ডিভিডেন্ড পিরিয়ড বলছি। ডেটা কি বলছে, আপনি ডেটা দেখেন। আমরা বলছি যে এটা ইউথ ডিভিডেন্ড পিরিয়ড, যেটা প্রতি 100 বছরে 1 বছর আসে, প্রতি 100 বছরে ঘুরে আসে। এটা যেই ইউথ ডিভিডেন্ড পিরিয়ডে ডেমোগ্রাফিতে সর্বোচ্চ সংখ্যক ইউথ থাকে, ইয়াং জেনারেশন থাকে। সো ইয়াং জেনারেশন উইল ডিসাইড যে কারা ক্ষমতায় থাকবে। নানা ধরনের আশঙ্কাও আছে। বিশ্লেষকরা বলছেন যে 1971-এর পর যে তরুণ প্রজন্ম ছিল, তাদেরকে অপচয় হতে দেখা গেছে। সেক্ষেত্রে 90-এর পর যে আসলে 90-এর আন্দোলনের পর যে ধরনের প্রত্যাশা ছিল, সেটিও পুরোপুরি প্রমাণ হয়নি। সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না? উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখেন এটার সাথে কিন্তু কানেক্টেড। আপনি যে কথাটা বলেছেন, ইনফ্যাক্ট আমি লিখেও রেখেছিলাম, এটি আমি আপনাকে হয়তো বলতাম। সেটা হচ্ছে যে কেন আমরা বলছি যে নির্বাচন আগে সংস্কার হতে হবে। এটার কিন্তু রিজন আছে। আপনি দেখেন যে 90 যখন গণঅভ্যুত্থান হলো, এটা আমাদের হাবিব ভাই আরো ভালো জানবেন, তখন কিন্তু 3টা দাবির উপর ঐক্যমত, সকল পার্টি কিন্তু ঐক্যমত হয়েছিল।
কিন্তু আনফরচুনেট, এটা আমাদের দেশের জন্য আনফরচুনেট যে যখন নির্বাচিত গভর্নমেন্ট আসলো তারা কিন্তু 3টা দাবি ভুলে গেছে, অথচ এই 3টা দাবি ছিল গণঅভ্যুত্থানের অন্যতম দাবিগুলোর হচ্ছে অংশ। কাজেই আমাদের কোনো সমস্যা নেই, আমরা নির্বাচনের বিরোধী না, আমরা কিন্তু বারবার এই কথাটা বলেছি। আমরা বলেছি যে দেখেন বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, বাংলাদেশের সকল দল, এই যে 16 বছর ধরে সাধারণ মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, একটু ছোট করে যদি নেই, এই অংশ খুব বেশি সময় পাবো না, যে সংস্কার প্রশ্নে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে আপনারা সেভাবে পাশে পাবেন না, সেটা অনেকটা স্পষ্ট, কারণ তারা নির্বাচনকে প্রধান প্রায়োরিটি দিয়ে রাখছে। আসলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? না, করণীয় খুব স্বাভাবিক, আমরা তাদেরকে পাশে পাবো না, আমরা এখনো এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে চাই না, কারণ আমরা আসলে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলই আমরা ভাবতে চাই। আমরা অন্যান্য সকল রাজনৈতিক দলকে তারুণ্যের পক্ষের রাজনৈতিক দল হিসাবে ভাবতে চাই। মানে সারা দেশের মানুষ যদি বাংলাদেশের পরিবর্তন চায়, এই পরিবর্তনের বিপরীতে যারা দাঁড়াবে তাদের রাজনৈতিক দূরদর্শিতা, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা তারা সেই সিদ্ধান্ত নেবে, এটা আমরা ডিসাইড করব না। তবে আমরা এতটুকু বলতে চাই যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে পরিবর্তন প্রত্যাশা করছে এবং সেই পরিবর্তন সকলের হাত দিয়েই আসা উচিত। বাংলাদেশের মানুষ আসলে পরিবর্তনের প্রত্যাশা করছে এবং এক বুক প্রত্যাশা নিয়ে বসে আছে যে এবার নিশ্চয়ই, যেমনটি নতুন বন্দোবস্তের কথা তারা বলছিল তাহসান রিয়াজ, তারা কতটুকু পারবে আমরা হয়তো বা এখনো জানি না, কিন্তু সেই প্রত্যাশা ডিসেম্বরে যদি নির্বাচন হয় এবং সংস্কার প্রক্রিয়া সেভাবে না হয়, সংস্কার যদি সেভাবে না হয়, তাহলে কি সেই প্রত্যাশা পূরণ হবে? হাবিব ভাই কি বলবেন? আমরা সহজ ব্যাখ্যা দিই, নির্বাচন 3 বছর পরে হলো, ধরেন 3 বছর পর কোন দল ক্ষমতায় যাবে আমরা কি নিশ্চিত? সে দল যদি ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা আমরা বলতেছি, করার পর সেই সংস্কার পাল্টিয়ে দেয়, সংঘর্ষ বলে কী হবে তখন? কে তো বলতে পারছে না কে যাবে। এখন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখন নির্বাচন হলে, যেহেতু এখন এনসিপি এখনও নিবন্ধিত দল হয়নি, হবে আরও 22-22টা দল আসতেছে, এর আলামত বোঝেন না? এটা কি? এটা কি নির্বাচনের আলামত? এইসব দলগুলি যারা ওই আমার যে ভাই বলছে এনসিপিকে ওইভাবে বলাটা ঠিক হয়নি, তার কারণ কয়টা আসন পাবে 10-12 জন আছে তা না, রাজনীতি কিন্তু একরকমভাবে যায় না। রাজনীতি কিন্তু এটা হলো আপনার ওই জ্যামিতিক হারে অনেক সময় জনপ্রিয়তা বাড়ে, আবার জ্যামিতিক হারে জনপ্রিয়তা কমেও যায়। আর এনসিপি যদি তাদের কাজ দিয়ে, কর্ম দিয়ে জনগণের কাছে প্রত্যাশা জন্মাতে পারে যে তারা এই কাজগুলি করবে, তারপর জনগণ তাদের পক্ষে ঝুঁকে পড়তেও পারে। তো এটা একেবারে ওইভাবে বলাটা ঠিকও না, উচিতও না, আমি মনে করি আর কি। কিন্তু নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে বা এনসিপির কথা যদি বলি ভাই, ছোট করে একটু যদি বলি, সেটি হচ্ছে যে তাদের হাতে কি খুব বেশি সময় থাকবে? জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে থাকে, সেই প্রস্তুতি নেবার মতো সময় তো তাদের থাকছে না, সেটা তাদের নাই, আমি সেটাই বলছি, তাদের নাই। তারপর বলি না যে কিছু কিছু কর্মের মধ্য দিয়ে, যেমন এখন তারা তাদের গঠনতন্ত্র বা তাদের যে সামনে যখন নির্বাচন ইশতেহার কি, এখন তো তারা যেহেতু নিবন্ধিত দলও হয়নি, এখন পর্যন্ত তার গঠনতন্ত্র ঠিক মতো এখন করেনি। তাদের গঠনতন্ত্রের মধ্যে সেই ধরনের কোনো আকর্ষিত কোনো কিছু থেকে থাকে, মানুষ তখন ঢুকে যেতেও পারে। আমি সম্পূর্ণ এটাও দেখছি। আর আরেকটা জিনিস আমি যেটা বললাম, আমার ব্যাখ্যা যেটা বলেছিলাম, আওয়ামী লীগের কথা যেটা বলেছিলাম, 9% 8% আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট আছে, ওই ভোটটা আপনি কোনো দিকেই যাবে না, একদিন আওয়ামী লীগের যে লোক দাঁড়াবে তাকেই দিবে, কিন্তু বুঝতে পারছেন যে কী ভোট আছে। আর কিছু ভোট তো আওয়ামী লীগের আছে, ওটা আওয়ামী লীগ, বাট ওটা একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর ভোট। আচ্ছা, যেমন আমার পাবনাতে যখন এই আন্দোলন শেষ হলো, আমি যাওয়ার আগের দিন পর্যন্ত প্রথম দিন কিছু মন্দির টন্দির এটা ভাঙছে, আমি যখন পরের দিন চলে গেলাম দেশনেত্রী বেগম খালেদার সাথে দেখা গেল, অসুস্থ মানুষ। আমার একটা সিদ্ধান্ত ছিল, আল্লাহর কাছে দোয়াও করতাম, আমি কারাবন্দি ম্যাডাম খালেদার সাথে দেখা করবো না, আমি কারামুক্ত বেগম খালেদার সাথে দেখা করতে চাই। আল্লাহ আমার দাবি, আমার দোয়া কবুল করেছিলেন। আমি প্রথম দিনে দেখা করেছি 6 তারিখে, দেখা করে আমি যখন সর্বশেষ গেলাম, আমি কী করবো ম্যাডাম, এখন কী করবো? এলাকায় যাও, এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষের উপর যেন কেউ আঘাত হানতে না পারে, কারণ কষ্ট না দেয়। আমি সেই বার্তা নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে কোনো মন্দির বা অন্য কিছু বলেন, কোনো কিছু কিন্তু আপনার ভাঙতে দেয়নি। কিন্তু যখন দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে হিন্দুরা মাঠে আসলো, মিছিলে আসলো, আমি পরদিনই গিয়ে আমি প্রশ্ন করলাম, ওটা হিন্দু বাট ওটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হিন্দু, এই আওয়ামী লীগ কিন্তু 4 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিল আওয়ামী লীগের পক্ষে গোলাগুলি করেছে, অতএব ওই আওয়ামী লীগ ওই হিন্দু মাঠে আসতে পারবে না, বাকিরা আসুক। জি,
তো এই হলো ঘটনাতে। জি, আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আপনারা এখন পর্যন্ত সরকারের সাথে যে বৈঠকগুলো করেছেন সেখান থেকে আসলে আপনারা সন্তুষ্ট নন, সেটা স্পষ্টতই। সেখানে রোডম্যাপ পরিষ্কার করার উদ্দেশ্যে বা নির্বাচন ডিসেম্বরে যাতে হয়, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও এখন বসছেন। সেখানে প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন যে বিএনপি কি তাহলে কঠোর অবস্থানে যাচ্ছে বা আন্দোলনে যাচ্ছে, এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? আমার ব্যক্তিগত, এই সরকার তো আমাদের সরকার, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকার আসে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দাবি আদায় করা লাগবে কেন? আমাদের কথা তুলে ধরছি। আপনাদের অনেক নেতা বলছেন হ্যাঁ প্রয়োজনীয় আন্দোলন বলছি, কিন্তু কথা হলো যে আন্দোলন করতে হবে কেন, আমার কথা। আর তাদের কথা আমি বলি, তাদের পক্ষে একটু পরে, সেটা হলো তারা নতুন দল, এখন তারা তো সময় চাইতেই পারে। তাদের সময় চাওয়ার ভিতরে কোনো পাপ নাই, এবং তারা এই নির্বাচনে জিততেই হবে, এমপি হতেই হবে, দলকে ক্ষমতা আনতেই হবে, এই মনোবাসন তো তাদের ভিতরে নেই। অতএব তারা চাবেই, তারা চাইতেই পারে নির্বাচনটা সব সময় পরে হোক, বিচারের পরে হোক, তারা একটু দল হিসেবে শক্তিশালী হোক। কিন্তু এর ভিতরে নির্বাচন দিয়ে দেয়, তখন তারা অংশগ্রহণ করে, মানুষ তো বলতেই পারে তোমরা সময় দাও নেই, ভোট দিয়ে তাদেরকে। তো এই জন্য বলি এটা সাংঘর্ষিক কোনো কিছু হওয়ার কথা না। আমার কথাটা নির্বাচন হওয়ার দেখে যে কথা আগে বললাম, নির্বাচন যতদিন না হবে নানান ধরনের গোষ্ঠী এখানে নানান ধরনের অপকর্ম করার চেষ্টা করবে। সরকার তো চাচ্ছে জুনে নির্বাচন দিতে, ইনভেস্টমেন্ট না, জুনে সরকার বলছে, একবার বলছে ডিসেম্বরে, আবার বলছে জুনে, তাই জুন জুলাই ধরেন একটা কিছু হয়তো হবে। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা কথা হলো না, আমাদের কথা হচ্ছে আমাদের দলের একটা দাবি থাকতে দিতে পারে, আজকে আমার দাবি। এবং একটা জিনিস হলো আমি আপনাকে বলে, ইনভেস্টমেন্ট, আমি এই যে গার্মেন্টস আজকে হলো এক জায়গায়, আসলে কিন্তু অস্থির পরিবেশে কেউ আসতে চায় না। ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমর্থিত, এই একটা নির্বাচিত সরকার হোক, যেই ক্ষমতা আসুক না কেন, ওনাকে যদি কাজে লাগায় তাহলে আমার মনে হয় দেশটা এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আপনার কাছে যেটি জানতে চাবো, যদি সংস্কার না করে নির্বাচন হয়, যেমনটা বিএনপি চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হতে, এবং বলছিলাম অনেকগুলো দল তাদের সাথে একমত, সেক্ষেত্রে কি করার আছে আপনাদের? না, আমরা দাবিগুলো বলবো, আমাদের দাবিগুলো আমরা ইভেনচুয়ালি আমরা সব জায়গায় কিন্তু এখন এই দাবিগুলো বলছি, এই দাবির পক্ষে জনমত সৃষ্টির জন্য আমরা কাজ করছি। আমরা সকল রাজনৈতিক দলের সাথে আগেও বসেছি, আমরা আবারও বসবো। আমরা তাদেরকে দূরে সরাতে চাই না, আমরা বিশ্বাস করি তারাও আমাদেরকে দূরে ঠেলে দিতে চায় না। আমি যেটা বলেছি যে বাংলাদেশের প্রশ্নে তো সকল রাজনৈতিক গণতান্ত্রিক দল তারা তো একমত ছিল বলেই আমরা এই বড় আন্দোলনে সফলতা অর্জন করেছি। আমরা সেটার সামনে ছিলাম, পেছন থেকে তাদের বিএনপি 16 বছরের আন্দোলন ছিল, অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষা ছিল। কাজেই আমরা এটিই বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের প্রশ্নে কেউ দ্বিমত করবে না। এখন সেখানে দেখেন, এই জিনিসটাকে ইভেনচুয়ালি আমরা খুব একটা নেগেটিভলি দেখিও না। কেন দেখি না? এটাই তো মত প্রকাশের স্বাধীনতা। আমরা কেন দেখি না? আপনি যে কাজটা বিগত 16 বছর করতে পারেন নাই, কোনটাকে আপনারা নেগেটিভলি দেখছেন না? মানে সংস্কার না হয়ে নির্বাচন হবে সেটা না। আচ্ছা, এই যে এখন যে বাদ-অনুবাদ হচ্ছে, ডিবেট হচ্ছে, পলিটিক্যাল ডিবেট হচ্ছে, কারণ এটাই তো ডেমোক্রেসির বিউটি। ওনারা একটা দাবি করছেন, আমরা একটা দাবি করছি, এখানে আমরা লেজিটিমেসি জায়গাগুলো আমরা দেখতে চাই। আমরা বুঝতে চাই যে আসলে মানুষ কি প্রত্যাশা করে, সাধারণ মানুষ কি প্রত্যাশা করে, আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিল তারা আসলে কিভাবে করে এই দেশকে সাজাতে চায়। তারা যেভাবে করে সাজাতে চায় এই দেশ সেভাবে করে সাজবে, এটি হচ্ছে আমাদের দাবি। এবং মোটা দাগে আমরা যেটা বলতে চাই যে দেখেন, আসলে এত বড় গণঅভ্যুত্থান সংগঠিত হলো এবং এত জঘন্যতম গণহত্যা সংগঠিত হলো, এরপরে যদি বিচার কার্য সম্পাদিত না হয়ে আমরা নির্বাচনে যাই, সত্যিকার অর্থে সংস্কার না করে যদি আমরা নির্বাচনে যাই, এটি আমাদের কাছে যেটি বারবার মনে হয়েছে, বারবার আমরা বলেছি, সেটি আমাদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমরা সেটি করতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে আপনারা শুরু করলেন, সেই রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবতা এখন কতটুকু আছে? না, বাস্তবতা তো ডেফিনেটলি আছে। আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষ যখন পরিবর্তন প্রত্যাশা করছে, আমরা তো সেটাই বলেছি। আমরা যেটা বলেছি যে আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা, এটা আমরা কিন্তু আজকে বলিনি। আপনি খেয়াল করবেন যে 4 তারিখ যখন মানে বিপ্লবের আগের দিন যখন বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে, শহীদ মিনার থেকে কিন্তু আমাদের আহ্বায়ক কিন্তু এই কথাটি প্রথম বলেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ আমরা চাই। ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপটা আমরা কেন চেয়েছি? এই যে সাংবিধানিক জটিলতার কারণে, যে জটিলতাগুলো দেখিয়ে, যে সংবিধানের দোহাই দিয়ে এই 16টা বছর হচ্ছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ধীরে ধীরে আরো দানবের মতন মানে রূপ নিয়েছিল। আমরা চাই না যে এই কনস্টিটিউশনাল মানে কনস্পাইরেসি, কনস্টিটিউশনাল যে কমপ্লেক্সিটি এটা থেকে যাক। আমরা চেয়েছি যে এটা সমাধান হোক, বরং এইটা সমাধান হলেই কেবল বাংলাদেশ সঠিক পথে থাকবে। অসংখ্য ধন্যবাদ তাহসিন রিয়াজ, ধন্যবাদ হাবিবুর রহমান। জি ভাই, এক লাইন। পৃথিবীর কোন দেশ নির্বাচনবিহীন কি চলে? না, কোন দেশ 4 বছর, এমন সমাজতান্ত্রিক রাশিয়াও কিন্তু নির্বাচন হয়। সমাজতান্ত্রিক দলগুলি তারাও কিন্তু নেতৃত্ব পরিবর্তন করে। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর অতি বুদ্ধিজীবী, তারপর নির্বাচন দরকার নেই, 10 বছর না, 15 বছর না, নির্বাচনই দরকার নাই।
এই জায়গা হলো ভয়ের জায়গা, না, আমাদের অবস্থান এটি এই না। জায়গাটা না, আমরাও তাদের এই না, সরকারকে তো 5 তাদের না, বছর তাদের চাই না। অনেকে, কিন্তু সেটা নিয়েও তো আমরা এক শ্রেণীর মানুষ কিন্তু কথা বলতে দেখছি। এই কথাগুলো বলার চেষ্টা এটা করছে। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।